অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই, ভোরে নিজ বাসায় তার মৃত্যু হয়। বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে নামাজে জানাজা। করোনা যুদ্ধের মধ্যেও বেতন পাচ্ছেন না চিকিৎসকরা। 6 মাস পর্যন্ত বেতন বকেয়া প্রায় 2000 ডাক্তারের। লকডাউনে জীবন ও জীবিকার ভারসাম্য আনার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী। আজ থেকে নিয়ম মেনে ইফতার বিক্রি করবে রেস্তোরাঁ। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 30 লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা কমেছে যুক্তরাজ্যে। অক্টোবরে এই টিকা বাজারে আনতে চায় ভারত। করোনা দুর্যোগে বেড়েছে অনলাইনে ঔষধ ও নিত্যপণ্যের কেনাকাটা। ঘরে বসে ট্রেড লাইসেন্স ও অ্যাকাউন্ট খোলার সুযোগ চায় ক্যাব। এবং করোনার ধাক্কায় আসছে মৌসুমে ব্যস্ত সূচিতে ফুটবল। চাপ কমাতে বদলি খেলোয়াড় 3 থেকে 5 করার প্রস্তাব ফিফার। স্বাগত সকাল 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে পুরো খবর। শুরুতেই একটি শোক সংবাদ। বাংলাদেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। তার স্বজনরা জানিয়েছেন সোমবার রাত 2টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তারা জানান রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সেহরির সময় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এবারে অন্যান্য প্রসঙ্গ। পর্যাপ্ত বাজেট না থাকায় দেশের শত শত সরকারি চিকিৎসক বেতন পাচ্ছেন না। উপজেলা পর্যায়ের চিকিৎসকদের 1 থেকে 5 মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে। নিউজ 24 এর কাছে এমন 600 সরকারি চিকিৎসকের তালিকা রয়েছে। তবে স্বাস্থ্য ক্যাডারদের একটি সংগঠন বলছে এই সংখ্যা 2000-এরও বেশি। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে যুদ্ধ করছেন চিকিৎসকেরা। তবে সরকারি চিকিৎসকদের একটা অংশ পাচ্ছে না বেতন ভাতা। বেতন বকেয়া রয়েছে এমন প্রায় 600 সরকারি চিকিৎসকের তালিকা নিউজ 24 এর কাছে রয়েছে। তালিকায় দেখা যায় গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া 39তম বিসিএস এর চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি। জয়েন করার পর থেকেই 8 ডিসেম্বর 2019 থেকে আমি এখন পর্যন্ত প্রায় 5 মাস আমি কোনো বেতন ভাতাদি পাইনি। আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে এখন আমার পোস্টিং প্লেসে আমি পালন করতেছি এবং আমি পালন করে যাব। এটা খুবই কষ্টের যে আমি আমার ফ্যামিলি নিয়ে এখন টোটালি আমি লোন করে চলতেছি এবং এটা আমি কতদিন চলবো সেটাও আমি বুঝতেছি না। 25তম বিসিএস এর একজন আছেন, তিনি মার্চ মাসের এবং রানিং মাসের বেতন পাচ্ছেন না। 27তম বিসিএস এর যিনি আছেন উনিও 3 মাসের বেতন পাচ্ছেন না। আমার হচ্ছে গত 3 মাস আর কি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের বেতন হয়নি। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন হয় আইবিএস নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। চিকিৎসকরা বলছেন বেতন বিল জমা দিতে গেলে ওই সফটওয়্যারে অপর্যাপ্ত বরাদ্দ লেখা আসছে। আমি এবং আমার অধীনস্থ যে মেডিকেল অফিসাররা আছেন প্রায় আপনার 9 জন, আসলে আমরা কেউ গত 3 মাস ধরে আমরা আসলে স্যালারি ড্র করতে পারতেছি না। প্রায় 2000-এর মতো ডাক্তার পাইনি। এরা যদি স্যালারি না পায়, বেতন ছাড়া কি যুদ্ধ করবে? খালি পেটে যুদ্ধ করবে? আর এই সময় কি কারো কাছে কি ধার পাওয়া যায়? স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে দ্রুতই সমাধান হবে বকেয়া বেতন। তবে কবে নাগাদ সমাধান হবে তা বলতে পারেননি। ডিজি হেলথ আমাদের কোনোদিন বলেনি যে তাদের কাছে কিছু অভিযোগ আছে যে কেউ কেউ বেতন পাচ্ছে না। এখন এক খাতের টাকা অন্য খাতে কিছুটা গেল কিনা, যেমন বেতন ভাতা সব কিছুর জন্য নির্ধারিত খাত থাকে, কিন্তু তো
কোনো একটা সমস্যা ইন্টারনালে হয়তো হয়েছে, যেহেতু অভিযোগটা আমরা এখন পাওয়া শুরু করেছি, তো হোয়াট এভার ইজ দ্য কেস আমরা খুব দ্রুতই সেটা সলিউশন করে দেবো আশা করি। বেতনের মতো ন্যায্য পাওনা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় কাজে সীমিত আকারে বাইরে যান, অপ্রয়োজনে নয়। করোনা লকডাউনে এই নীতি বাস্তবায়ন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অর্থাৎ চেষ্টা চলছে জীবন ও জীবিকার ভারসাম্য রাখতে। তবে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার প্রবণতা চোখে পড়ছে নগরীর চেকপোস্টগুলোতে। এদিকে আজ থেকে রেস্তোরাঁগুলোতে নিয়ম মেনে ইফতারি সামগ্রী বিক্রি শুরু হচ্ছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। জীবন গতি হারিয়েছে, মানুষ ভুলেছে উৎসব। অঘোষিত লকডাউনে জনশূন্য পথ ঘাট জনপদ, তারপরও কিছু মানুষকে দায়িত্ব পালন করতে হয়, যাদের কাঁধে করোনাকালীন সময়ে অন্যান্য কাজের পাশাপাশি নগরীর চেকপোস্টগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব। দেখা যায় অনেকে প্রয়োজনে রাস্তায়, আবার অনেকে অপ্রয়োজনে। নিরুপায় আমার ঘরে 6-7 জন খাওয়াই ম্যাডাম। সমস্যা তো ঠিক না, সমস্যার কারণে তো আমরা আর কতদিন পয়সা থাকা যায়। ঠিক আছে, আমাদের ভালোর জন্যই করছে, কিন্তু আমাদের তো পেট আছে, আমরা তো খাওয়া লাগবো না। আমাদের তো কেউ দিতেছে, কিছু দিতেছে না। আমাদের কর্ম আমাদেরই করতে হয়। লকডাউনের ভিতরে মরার ভয় কি তাই বলে খাবো না? নগরীতে এখন চেকপোস্টের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন মানুষকে মানাতে আরও বেশি বেগ পেতে হচ্ছে। আমরা ফিল্ডে থেকে যতটুকু পারছি চেষ্টা করতেছি মানুষকে মোটিভেট করার জন্য, মানুষ যেন এই লকডাউনটা মানে। আর যারা অপ্রয়োজনে রাস্তাঘাটে ঘুরছে বা অপ্রয়োজনে বের হচ্ছে তারা আমরা ব্যাক করে দিচ্ছি। জনগণ তো সবাই সচেতন না, সচেতন যারা তারা সাধুবাদ জানায়, আর যারা সচেতন না তারা তো এটারে অন্য কিছু মনে করে, খারাপ দিকে নেয় বা কথা শুনতেছে না, মন থেকে মানছে না। মন থেকে মানে 20%, বাকি সবাই তো এদেশে কি সব সচেতন নাকি? সচেতন হলে মানতো। ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় করেই অঘোষিত লকডাউন পলিসি বাস্তবায়ন করা হচ্ছে। এখানে একটি সহযোগিতামূলক পরিবেশ দরকার, কারণ এখানে সবাই সমান ঝুঁকিতে আছে। মানে এইরকম একটি ভাব, সবাই স্মার্টনেস মনে করছে আমি তখনই স্মার্ট যখন আমি পুলিশকে, সেনাবাহিনীকে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ফাঁকি দিতে পারবো। কিন্তু দ্যাট ইজ নট স্মার্টনেস, এটা বুঝতে হবে আমাকে। আমি কিন্তু পুলিশকে ফাঁকি দেওয়া আমার উদ্দেশ্য না, আমার কি টোটাল উদ্দেশ্য হচ্ছে গিয়া আমি করোনাকে ফাঁকি দিতে চাই। বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রের অর্থনৈতিক জীবনে গতি আনতে কিছুটা শিথিল হচ্ছে লকডাউন। তাদের পরামর্শ, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সামাজিক সতর্কতায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনা মহামারীতে এবার বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 30,59,000 ছাড়িয়েছে, আর মোট প্রাণহানি 2,11,000-এর উপরে, যার 1/3 যুক্তরাষ্ট্রের। করোনা ভাইরাস সংক্রমণের পর আক্রান্তের সংখ্যা 10 লাখে পৌঁছতে সময় লেগেছিল 4 মাস। তারপরের 10 লাখে সংক্রমিত হতে সময় লেগেছে মাত্র 2 সপ্তাহ, আর তারপরের 10 লাখে পৌঁছতে সময় লেগেছে মাত্র 12 দিন। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 1,157 জন। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে 55,000-এর বেশি মানুষের। তবে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থা উন্নতির দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চলতি সপ্তাহে ইউরোপে মৃতের সংখ্যা কিছুটা কমে এসেছে, ফলে ইতালি, ফ্রান্স ও স্পেনের মতো যুক্তরাজ্যেও কমেছে মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় দেশটিতে 413 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 4,463 জন। তবে ব্রাজিল ও রাশিয়াতে সংক্রমণ বাড়ছে ঝড়ের গতিতে। গেল 24 ঘন্টায় দেশ দুটিতে 10,000-এর বেশি মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। এদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থা সংকটাপন্ন। আক্রান্ত মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই সংখ্যা এখন 27,000-এর বেশি। এর মধ্যে মারা গেছে 886 জন। তবে কোভিড-19কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9,19,000 মানুষ, অর্থাৎ আক্রান্তদের প্রায় 1/3 সেরে উঠেছেন। যুক্তরাষ্ট্রের সবশেষ অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রের সবশেষ আপডেট জানতে চাই। গেল কয়েকদিন আসলে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা তুলনামূলক
আগের সপ্তাহের চেয়ে কিছুটা কম, পরিস্থিতি কি একটু উন্নতির দিকে কিনা, কি বলবেন? পরিস্থিতি সংখ্যাগত দিক থেকে উন্নতির দিকে বটেই, কারণ গত সপ্তাহেও মানুষের মৃত্যুর হার ২,০০০-এর উপরে ছিল। ২৪ ঘন্টায় ২,০০০ করে মানুষ মারা যাচ্ছিল। এখন সেটি নিম্নমুখী। এখন বলতে পারেন ২৪ ঘন্টায় ১,০০০-এর মানুষ মারা যাচ্ছেন। পুরো সবগুলো স্টেটই এই সংক্রমণ কিছুটা নিম্নমুখী, কারণ দীর্ঘদিন ধরে প্রায় ২ মাসের বেশি সময় ধরে লকডাউন থাকার কারণে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে এটি নিম্নমুখী বা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। কিন্তু এখন অনেক স্টেটই জনজীবন সচল করার উদ্যোগ নিয়েছে, যদিও সীমিত পরিসরে, কিন্তু যেই স্টেটগুলো এরই মধ্যে জনজীবন সচল করার উদ্যোগ নিয়েছে সেখানে কিন্তু আবার সংক্রমণ ঊর্ধ্বমুখী হচ্ছে। এখন যে কমতি হার আমরা দেখছি সেখানে সচল হওয়ার পরে করে আবার বাড়ছে, যে কারণে যারা এই সংক্রান্ত যারা গবেষক রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা বারবার করে হুঁশিয়ারি দিচ্ছেন যে এত তাড়াহুড়ো করে আসলে জনজীবন সচল করার উদ্যোগ নেওয়া হলে এটি আসলে ভয়াবহ হতে পারে। কিন্তু আসলে প্রশাসন আসলে উভয় সংকটে পড়েছে, কারণ একদিকে মানুষের জীবন বাঁচানো, আরেকদিকে মানুষের জীবিকা বাঁচানো, কোনটি রেখে কোনটি করবে, এরকম একটি অবস্থায় আসলে কিভাবে করে নিরাপদে জনজীবন সচল করা যায় সেটিকে বিবেচনা করা হচ্ছে। এবং বিশেষ করে নিউ ইয়র্কের কথা আমি বলছি, কারণ পুরো আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক এখন এখানে রোল মডেলের দিকে এগুচ্ছে, কারণ বড় হারে ভাইরাস পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ২৪ ঘন্টায় প্রতিদিন ৪০,০০০ মানুষের পরীক্ষা করা হবে এবং এখানকার ৫০০ ফার্মাসিস্টকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে যারই দরকার সে যেন সেই ফার্মাসিতে গিয়ে ভাইরাসটি পরীক্ষা করে আসতে পারে, এবং যারা সংক্রমিত তারা চিকিৎসাধীন থাকবে, তারা বিচ্ছিন্ন থাকবে, এবং যারা সুস্থ তারা আসলে সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করবে, কর্মজীবনে ফিরতে পারবে, এরকম পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে এটিকে যে খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে তা নয়। নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন তিনি ধীরে ধীরে এই পরিকল্পনা বাস্তবায়ন চান, এবং এই একই পরিকল্পনা আসলে পুরো আমেরিকা জুড়ে করার পরিকল্পনার একটি পরিকল্পনা ঘোষণা করেছেন, একটা ব্লুপ্রিন্ট এরই মধ্যে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে করে সম্পূর্ণ স্টেট জনজীবন সচল করা যায়। মূলত জীবন এবং জীবিকা এই দুটির মধ্যে কিভাবে ভারসাম্য আনা যায় সেই দিকে লক্ষ্য করে কি এগুলো। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সুলতানা রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। এবারে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গ। বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে ৭০০ কোটি মানুষ এখন তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। গেল সপ্তাহে মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিন। সফল হলে সেপ্টেম্বরে মিলবে প্রতিষেধক, কিন্তু এর আগেই মে মাসে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। করোনার ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের 7টি সহযোগী প্রতিষ্ঠানের একটি ভারতের পুনে ভিত্তিক এই কোম্পানিটি বলছে মে মাস থেকে কয়েকশো রোগীর উপর এই টিকা প্রয়োগ করা হবে। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। গেল বৃহস্পতিবার মানবদেহে পরীক্ষামূলকভাবে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই গবেষণায় যুক্ত 7টি প্রতিষ্ঠানের একটি ভারতের সিরাম ইনস্টিটিউট। অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল শেষের আগেই এককভাবে করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। ভারতে বর্তমানে 6টি প্রতিষ্ঠান কোভিড-19 ভাইরাস সংক্রমণের টিকা তৈরির জন্য কাজ করছে। 53 বছর পুরনো সিরাম ইনস্টিটিউট প্রতি বছর 150 টিকা উৎপাদন করে থাকে। ধারণা করা হচ্ছে ভারতে মে মাস থেকে কয়েকশো রোগীর ওপর এই টিকা প্রয়োগ করা হবে। পরীক্ষা সফল হলে সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন বাজারজাত করবে ভারত। ভ্যাকসিনটি সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিটি ডোজের দাম নির্ধারণ করা হয়েছে 1000 রুপি, তবে দেশভেদে দামের তফাৎ হতে পারে। প্রথম দিকে 40 থেকে 50 লাখ করে টিকা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। 6 মাস পরে 1 কোটি ভ্যাকসিন উৎপাদন করা হবে। এজন্য $15 কোটি বিনিয়োগ করেছে সিরাম ইনস্টিটিউট। এই প্রচেষ্টা সফল হলে চলতি বছরেই বিশ্বজুড়ে কোভিড-19 টিকা সরবরাহ করা হবে। সাজিয়া ইসলাম, নিউজ 24। বাংলাদেশের চেয়েও সিঙ্গাপুরে বেশি সংখ্যক বাংলাদেশি করোনায় আক্রান্ত।
দেশটিতে এ পর্যন্ত অন্তত 6,393 জন বাংলাদেশি কোভিড-19 পজিটিভ হয়েছেন। প্রবাসীদের বক্তব্য অনুযায়ী গণরুমে থাকার কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে দ্রুত সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। তবে স্থানীয় হাইকমিশনার মুস্তাফিজুর রহমান জানান, অর্থনীতি শক্তিশালী হওয়ায় এখন পর্যন্ত সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার কোনো চাপ নেই। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশের বাইরে বাংলাদেশি আক্রান্তের হার সবচেয়ে বেশি সিঙ্গাপুরে, এমনকি তা বাংলাদেশের চেয়েও বেশি। সোমবার পর্যন্ত যেখানে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 5,913 জন, সেখানে শুধু সিঙ্গাপুরেই প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন 6,393 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাজারের উপরে। তবে সিঙ্গাপুরে এই ভাইরাসে মৃতের তালিকায় নেই কোনো বাংলাদেশির নাম। প্রবাসীরা বলছেন, গণরুমে থাকার কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে কোভিড-19। সিঙ্গাপুর সরকার এইসব বাংলাদেশিদের খাবার ও চিকিৎসার ভার বহন করলেও কারো কারো অভিযোগ স্থানীয় বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। একটা রুমের মধ্যে দেখা গেল যে 10 থেকে 12 জন, কোনো ডরমিটরিতে এক রুমে 16 জন পর্যন্ত থাকে। আমরা আমাদের হাই কমিশন থেকে এখন পর্যন্ত ওই রকমভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। মাঝে মাঝে ওনাদের একটা ফেসবুক পেজ আছে, নামে মাত্র ফেসবুক পেজে জাস্ট ওনারা কয়েকটা বিজ্ঞপ্তি দিয়েই ওনারা জাস্ট খুশি। কিছু শ্রমিকের ওয়ার্ক পাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে তাদের পারমিট 2 মাসের অটোমেটিক রিনিউয়াল করে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো যদিও আমাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু আমরা আসলে মানসিকভাবে ভালো নেই। আমরা না পারছি এখানে ভালো থাকতে, আমরা না বলতে পারছি যে আমরা দেশে গিয়ে ভালো থাকবো। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানান, বাংলাদেশিদের ভেঙে না পড়ার জন্য নানাভাবে আশ্বস্ত করছেন তারা। আর দেশে ফেরত পাঠানোর ব্যাপারেও আপাতত চাপ নেই সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে। তারা যেন এই ঘাবড়ে না যায়, কারণ তাদের মধ্যে অধিকাংশই হয় তাদের কোনো সিমটম নাই অথবা খুব সামান্য সিমটম আছে। আমাদের শ্রমিকরা যেখানে কাজ করে কনস্ট্রাকশন সেক্টরে, সার্কিট ব্রেকার শেষ হয়ে গেলে আবার কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে যাবে। কাজের দিক থেকে ওরকম মিডল ইস্টের মতো কোনো পরিস্থিতি হবে বলে মনে করি না। সিঙ্গাপুরে রবিবার পর্যন্ত মোট আক্রান্ত 14,423 জনের মধ্যে বাংলাদেশির সংখ্যাই শতকরা 44%। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 12 জন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। জীবন ও জীবিকার স্বার্থে এরই মধ্যে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে গার্মেন্টস কারখানা। আর আজ থেকে হোটেল রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রি শুরু হচ্ছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিরুৎসাহিতই করছে আইন শৃঙ্খলা বাহিনী। সার্বিক অবস্থা জানাতে চট্টগ্রাম, সাভার ও সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। সাভার থেকে নাজমুল হুদা, চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমু এবং সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সাইম। আমি প্রত্যেককেই দেখতে পাচ্ছি, আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমরা শুরুতেই নাজমুলের কাছে যাব। নাজমুল, পোশাক শ্রমিক অধ্যুষিত এলাকা সাভার, যেহেতু সীমিত আকারে কিছু কারখানা খোলা হয়েছে, শ্রমিক উপস্থিতি নিশ্চয়ই রাস্তায় বেড়েছে। আর যে কারখানাগুলো খোলা হচ্ছে, স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মানা হচ্ছে, সব মিলিয়ে যদি সাভারের পরিস্থিতি বলেন। ধন্যবাদ আসিফ। আপনি যেমনটি বলছিলেন যে পোশাক শিল্পের কথা, আজকে কিন্তু পোশাক শিল্প তৃতীয় দিনের মতো চলছে এবং এখানে যে করোনার যে ভয়াবহতা মাথায় রেখেই কিন্তু পোশাক শ্রমিকরা তারা কাজ করছে এবং এখন কিন্তু তারা জীবাণুনাশক ওষুধ এবং তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এবং জনসচেতনা করার জন্যই কিন্তু তারা পোশাক কারখানা মালিকরা তারা কাজ করছে এবং জীবাণুনাশক স্প্রে দিয়ে কিন্তু কাজ করতেছে এবং তারা সেখানে প্রত্যেক শ্রমিক এবং যারা বাইরে রয়েছে তাদের কিন্তু জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যেসব গাড়ি রয়েছে সেসব গাড়িও কিন্তু আপনার জীবাণুনাশক স্প্রে করে তাদেরকে স্প্রে করা হচ্ছে এবং সেখানে যে পোশাক শিল্পের যে ভয়াবহতা, সেটা যাতে কোনো রকম যাতে আতঙ্ক না ছড়ায় বা কোনো শ্রমিক যাতে করোনায় যাতে আক্রান্ত না হয়, সেই সব বিষয় নিয়ে ডাক্তার এবং নার্স এবং
সিস্টাররা রয়েছে সেখানে তারা কাজ করছে এবং এই যে জীবাণুনাশক ওষুধ স্প্রে করাচ্ছে এবং করোনার যে মোকাবেলা করতে আতঙ্ক নয় সচেতনায় মুক্তি এই ধরনের প্লে কার্ড বা এই ধরনের ফেস্টুনগুলি লাগিয়ে তারা কিন্তু কাজ করছে। আমি যেটায় রয়েছি সাভারের উলাল একটি আল মুসলিম তৈরি পোশাক কারখানায়, সেখানে কিন্তু আজকে কাজ করছে এবং তৃতীয় দিনের মতো কাজ চলছে। তাদেরকে যে এইখানে বিভিন্ন কলকারখানা পরিদর্শক তারা কিন্তু কারখানাগুলি পরিদর্শন করেছে এবং এখানে যে জীবাণুনাশক যে চেম্বার সেটা কিন্তু স্প্রে করার জন্য সেখানে এই যে আপনাদের একটু দেখাতে চাই যে এই ধরনের চেম্বার করে কিন্তু তাদেরকে স্প্রে করা হচ্ছে, এরপরে কিন্তু শ্রমিকরা ভিতরে যাচ্ছে, যার কারণে কিন্তু সেখান থেকে অটোমেটিক মেশিন দিয়ে কিন্তু জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এর ফলে প্রত্যেকটা গেটে এবং কলকারখানা যেগুলি পোশাক কারখানা রয়েছে সবই কিন্তু একই সিস্টেমের মধ্যে কিন্তু তারা চালু করেছে। এবং আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, এই যে আপনারা এইখানে যে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে ভিতরে ঢুকাচ্ছেন শ্রমিকদের, কোনো শ্রমিক কি কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না? কোনো শ্রমিকের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। সব শ্রমিককেই আমরা জীবাণুনাশক স্প্রের মাধ্যমে ভিতরে প্রবেশ করাই, তাপমাত্রা মেনটেনেন্স করি, এভাবে শ্রমিকদের আমরা নিরাপত্তা দিয়ে থাকি। নাজমুল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা চট্টগ্রামে যাব, ফাতেমা জান্নাত মোমো আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। মোমো, পোশাক কারখানা খোলা হচ্ছে এবং দোকানপাট খোলার ক্ষেত্রেও কিছু আসলে বিধিনিষেধ যেটি আছে সেটি শিথিল করা হয়েছে। চট্টগ্রামের কি পরিস্থিতি দেখছেন? আমি আছি এখন চট্টগ্রাম জিসির মোড়। আমরা গত 2 দিন ধরে দেখতে পাচ্ছি পোশাক কারখানা খোলার পরে কিন্তু মানুষের অনেকটা জমজমাট উপস্থিতি চট্টগ্রাম শহরে বেড়েছে। মানুষ কিন্তু সমানে আনাগোনা রয়েছে, গাড়িগুলো কিন্তু ওভাবেই চলছে। দোকানপাট কিছু কিছু দোকানপাট খুললেও অন্যান্য দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে, বিশেষ করে মার্কেট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু চট্টগ্রাম শহরে গাড়ির চাপ কিন্তু অনেকটা বেড়ে গেছে আগের থেকে। চেকপোস্টগুলোতে কিন্তু শিথিল করা হয়েছে, এরপরে বিভিন্ন গাড়ি কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং জটলা সৃষ্টি হচ্ছে। আজকে থেকে তো রেস্তোরাঁগুলো তো ইফতারি বিক্রি করার একটা অনুমতিও দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তারাও প্রস্তুতি নিচ্ছে। মানুষ অনেকটা বলতে গেলে অনেকটা স্বাভাবিক পরিস্থিতি রয়েছে চট্টগ্রামে। আগের মতোই সেই চিরচেনা দৃশ্য ফিরে এসেছে চট্টগ্রাম নগরীতে। বিভিন্ন এলাকাগুলোতে আমরা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু মানুষের আনাগোনা উপস্থিতি দেখতে পেয়েছি। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে মানুষ কিন্তু সেই সামাজিক দূরত্ব মানছেন না, শারীরিক দূরত্বও মানছে না। করোনার যে এতদিন যে ভয়টা ছিল, করোনা থেকে মুক্ত থাকার জন্য মানুষ যে নিজেকে নিরাপদ রাখবে যে সচেতনতা ছিল সেটা কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। মানুষ কিন্তু একটু অসচেতনভাবে নগরীতে ঘোরাফেরা করছে, যার কারণে ট্রাফিক পুলিশগুলো তো কিন্তু গাড়িগুলো সামলাতো তারা কিন্তু একটু হিমশিম খাচ্ছে। আজকেও কিন্তু মামলার পরিধিও কিন্তু অনেকটা বেড়েছে। তারা সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছেন। একজন ট্রাফিক পুলিশের সাথে কথা বলতে চাই। যেহেতু লকডাউন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে, সেক্ষেত্রে মানুষের আনাগোনা তো বেড়েছে নগরীতে। আর আপনাদের কেমন বেগ পেতে হচ্ছে এইসব সামলাতে বা মানুষকে সচেতন করতে? দেখেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে যতটুকু করা যায়। আর যারা আপনার যে বিশেষ করে এখন হেলমেট যারা আছে, 2 জন যারা হেলমেট পরতেছে না বা আপনার 3 জন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর এমনিতে আমাদের যারা অপ্রয়োজনে বাসা থেকে বের হচ্ছে বা প্রয়োজন ছাড়া তাদের কিন্তু তদারক করতেছি এই আর কি। আর এমনিতে যারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে তাদেরকে যার প্রয়োজনে তাদের জন্য বাসায় বা ডাক্তার, নার্স বা। ধন্যবাদ আপনাকে। আসিফ শুনছিলেন, কথা হচ্ছিল একজন ট্রাফিক পুলিশ অফিসারের সাথে। তিনি জানাচ্ছেন মানুষ যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদেরকে তারা সচেতন করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন এবং যারা লাইসেন্সবিহীন অবৈধভাবে গাড়ি চলাচল করছে তাদেরও কিন্তু তারা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। চট্টগ্রামে কিন্তু করোনার আক্রান্ত সংখ্যাটা বাড়ছে। গতকালকেও কিন্তু 11 জন আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী রয়েছে 66 জন। প্রশাসন চাচ্ছে মানুষ যারা এখনো নিরাপদ আছে তারা যেন নিরাপদ থাকে, সেই ব্যবস্থা তারা কিন্তু অনেকটা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। বাবু, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জে আব্দুস সামাদ সাহেবের কাছে যাব। সাহেব, সিরাজগঞ্জের কি পরিস্থিতি দেখছেন? ঘরে থাকার নির্দেশনা সেটি কতটুকু মানছেন মানুষ? ধন্যবাদ আসিফ।
ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান এবং এই অর্থদণ্ড করেও কিন্তু আসলে সাধারণ মানুষকে ঘরে রাখা সম্ভব হচ্ছে না। তারা কিন্তু আসলে লকডাউন ভেঙে ঘর থেকে বের হয়ে আসছে। কেউ কিন্তু প্রয়োজনে বের হচ্ছে, আবার কেউ কিন্তু পেটের তাগিদে বের হচ্ছে। বিশেষ করে যে রিক্সা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু আসলে মানে সরকারি সহায়তা না পাওয়ার কারণে ইতিমধ্যে তারা বের হচ্ছে। গত দুদিন যাবৎ কিন্তু শহরে কিন্তু প্রচুর রিক্সা চলাচল করছে এবং প্রচুর মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে এবং যেখানে সামাজিক দূরত্ব এবং নিশ্চিত করার জন্য বলা হচ্ছে বারবার প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু কেউ কিন্তু সেই সামাজিক দূরত্ব মানছে না। সবাই কিন্তু আসলে নির্বিঘ্নে কাঁচা বাজারগুলোতে কেনাকাটা করছে। এ কারণে কিন্তু যে করোনার ঝুঁকি, সে ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। আমি একজনের সাথে একটু কথা বলবো। আশা, আপনি ঘর থেকে বের হয়েছেন কেন? আমি আমার একটা জমি অবৈধভাবে জালিয়াতিভাবে দলিল করছে এবং সেটা মানে আজকে তারিখ ছিল, মানে কিছু কোর্টের কিছু আংশিক খোলার কথা ছিল, কালকে খোলা দেখছিলাম কিন্তু আজকে বন্ধ, যে কারণে আমি আসছিলাম মানে আমার জমিটা জালিয়াতিভাবে দলিল এবং দখল করছে। মানে সেটা। ধন্যবাদ আপনাকে আসিফ। আপনি শুনছিলেন আসলে যে মানুষজন রয়েছে তারা কিন্তু অপ্রয়োজনেও কিন্তু ঘর থেকে বের হচ্ছে। আর আমি যদি করোনার পরিস্থিতি বলি, সেটা হলো সিরাজগঞ্জে ইতিমধ্যে 4 জন করোনা আক্রান্ত হয়েছে, প্রায় 1600 কিন্তু আইসোলেশন অর্থাৎ হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এবং চিকিৎসা সেবার কথা যদি বলি, দর্শক, আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত ছিলেন। সারা দেশের লকডাউন পরিস্থিতি আমরা জানছিলাম। আগে যেমনটা আপনাদেরকে জানিয়েছি, বাংলাদেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক রুবাইয়াতুল ইসলাম। জনাব রুবাইয়াতুল ইসলাম, আশা করছি শুনতে পাচ্ছেন। আমরা জানি আপনি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। রাতের বেলায় কি ঘটেছিল আমাদেরকে একটু জানাবেন। এছাড়া তার জানাজা এবং দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? জি, উনি রাতে ঘুমোতে যান এবং ঘুমের মধ্যেই উনার সম্ভবত মৃত্যু ঘটে। আমরা সকালে যখন উনাকে সেহরির জন্য ডাকার চেষ্টা করা হয়, তখন উনি নড়াচড়া করছেন না দেখে অন্যান্য আত্মীয় স্বজন যারা আমরা ছিলাম, আমরা গিয়ে ওনাকে স্কয়ার হসপিটালে নিয়ে যাই। তো সেখানে আমরা ডাক্তাররা জানান যে ওনার বেশ কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে। তার মানে ঘুমের মধ্যেই ওনার আর কি একটা স্ট্রোক হয়েছে এবং সেই কারণেই ওনার মৃত্যু। তো আমরা যেহেতু করোনা, সেজন্য আমরা আজকে যে ওনার জোহরের সময় ওনার জানাজা হবে, সেখানে আমরা খুব নিকট আত্মীয় ছাড়া কাউকে আসার ব্যাপারে আমরা অনুরোধ করছি যে যাতে না এসে বাসায় থেকে ওনার জন্য দোয়া করেন। আমরা তারপরে বনানী গুরুস্থানে ওনাকে দাফন করার পরিকল্পনা নিয়েছি। হ্যালো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও একটি বিষয় জানতে চাই, যেটি আপনি বলছিলেন জানাজার বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের একজন খ্যাতিমান প্রকৌশলী মারা গেলেন, সেই সঙ্গে জাতীয় অধ্যাপক ছিলেন তিনি। সব মিলিয়ে একটি অপূরণীয় ক্ষতি। তিনি যে সেক্টরগুলিতে কাজ করতেন, কি বলবেন? জি, উনি তো যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, প্রধানমন্ত্রীর আইটি খাত সবকিছুর সাথেই জড়িত ছিলেন। দেশে উনার মাপের ইঞ্জিনিয়ার বা এই লেভেলের শিক্ষাবিদের খুবই অভাব। মনে করি যে দেশের একটা বড় ক্ষতি হয়ে গেল আজকে। কোভিড-19 ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মিত অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 2013 শয্যার অস্থায়ী হাসপাতালটি আগামী 30 এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শেষ মুহূর্তে চলছে বেড সংযোজন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজ। আর উদ্বোধনী তারিখ নির্ধারণ সহ হাসপাতালে কর্মরতদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান আইসিসিবি কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে গেল 13 এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা রোগীর চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রস্তাবনা অনুযায়ী 5,000 শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল করার পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে 2,013 শয্যার চূড়ান্ত প্রস্তুতি নিয়েই আগামী 30 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দায়িত্বরত প্রকৌশলী। যে 30 তারিখের মধ্যে আমরা ইন অল রেসপেক্ট আমাদের সব শেষ করার আমাদের পরিকল্পনা আছে। তো এরপরে শেষ হওয়ার পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা হস্তান্তর করব, এরপরে ওনারা জনবল নিয়োগ করে এরপরে হসপিটালগুলো চালু করবে। আর সমন্বিত উদ্যোগে আইসিসিবির অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে জানিয়ে আইসিসিবি কর্তৃপক্ষ বলছে সেবার জন্য এখন উন্মুক্ত হওয়ার অপেক্ষায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এটা পরিচালনা করার জন্য যে মডিউল সেটা তো স্বাস্থ্য অধিদপ্তরের ইস্যু। নির্মাণ কাজ এবং রোগী নেওয়ার মতো যে স্থাপনা, অবস্থান এবং পরিবেশ সবই মোটামুটি শেষ হয়ে গেছে। বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সৈয়দ রাইহান, নিউজ 24, ঢাকা। করোনা দুর্যোগের এই সময়ে বেড়েছে অনলাইনে জরুরি ঔষধ, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা। লকডাউনে থাকা ই কমার্স প্রতিষ্ঠানের সাথে সুপার শপগুলো চালু রেখেছে হোম ডেলিভারি সেবা। তবে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই ক্যাব বলছে দুর্যোগের এই সময়ে ঘরে বসে ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো পরিবেশ নিশ্চিত করতে সরকারি নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন। তাহলে মহামারীর এই সময়েও সম্ভাবনায় পরিণত হবে এই খাত। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীর এই সময়ে জরুরি ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক কিনতে দৈনিক শতাধিক কল রিসিভ করতে হচ্ছে বেসরকারি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান রাজুকে। স্বাভাবিক সময়ে যা ছিল অর্ধেকেরও কম। আমাদের এখন সমস্যা হয়ে যাচ্ছে কাস্টমার হোম ডেলিভারি সার্ভিস দিতে, ইউজ পরিমাণ অর্ডার আসছে, সেক্ষেত্রে আমরা এখন হিমশিম খেয়ে যাচ্ছি। সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সুপার শপগুলোতেও এখন ক্রেতাদের ভিড় অনেকটাই কম। তবে চালু রাখা হয়েছে হোম ডেলিভারি সেবা। চাল ডাল থেকে শুরু করে সাংসারিক নিত্যপণ্য অনলাইনে অর্ডার করলে তা পৌঁছে দেয়া হচ্ছে ক্রেতাদের হাতের মুঠোয়। প্রেফার করছি হোম ডেলিভারি, এবং হোম ডেলিভারি করলে যেটা হয় যে আমরা বাইরে থেকে ডিসইনফেক্ট করেই কিন্তু জিনিসগুলো ঘরে ঢুকাচ্ছি। সো সেই জায়গা থেকে চিন্তা করে আমার মনে হচ্ছে হোম ডেলিভারিটা এই সময়ের জন্য খুবই উপকারী। করোনা আসার পর আমাদের ফুড পান্ডা লাইনে অর্ডারটা আর একটু বেড়ে গেছে। স্বপ্নের প্রধান নির্বাহী জানান প্রতিষ্ঠানটির মোট বিক্রির প্রায় 10% পর্যন্ত এখন অনলাইন থেকে আসছে, যা আগে ছিল খুব সামান্য। আমাদের নিজস্ব স্বপ্ন ওয়েবসাইট সেটার মাধ্যমে যে অর্ডারগুলো আসে। আরেকটা আসে হচ্ছে আমাদের কিছু পার্টনার অর্গানাইজেশন আছে, যেমন ফুড পান্ডা ইজ আওয়ার পার্টনার, তারপরে পাঠাও আমাদের একটা পার্টনার, উবার আমাদের একটা পার্টনার। এদের সাথেও কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশন করা আছে, ওখান থেকেও কিন্তু আমরা অর্ডার পাই। অনলাইন সেলস এটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে এই সময়। দুর্যোগের এই সময়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ক্রেতা বাড়লেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। ই কমার্স ভিত্তিক সংগঠন ই ক্যাবের হিসাবে সদস্য সংখ্যা 1100 হলেও এখন কার্যক্রম চালাতে পারছে মাত্র 150। একজন উদ্যোক্তা ঘরে বসে একটা ট্রেড লাইসেন্স করতে পারে, ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারে, ঘরে বসেই যাতে সে তার ব্যবসার সব কিছু পরিচালনা করতে পারে। বাংলাদেশে প্রায় 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী আছে। এই 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী যাতে অনলাইনে আসতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অনলাইন কেনাকাটায় বাড়তি চাপ থাকলেও বেশিরভাগই কিনছেন চাল তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এক্ষেত্রে আমদানি নির্ভর ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ফুটবল মৌসুম শেষ করতে চায় দেশগুলো, তাই লিগ শুরু হলে লড়াই হবে ব্যস্ত সূচিতে। ফুটবলারদের এমন ঝুঁকির কথা বিবেচনা করে আপাতত বদলি খেলোয়াড় 3 থেকে বাড়িয়ে 5 করার প্রস্তাব দিয়েছে ফিফা। অচল ক্রীড়াঙ্গন, গেল মার্চ থেকে প্রায় সব দেশে স্থগিত মাঠের ফুটবল। তবে দুঃসময়ের মাঝেও আসার দিনক্ষণ গুনছে অনেকেই। ইতালীয় ক্লাবগুলোর ফুটবলাররা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে পারবে আগামী মাসের শুরু থেকে। অন্যদিকে জার্মান ও ইংলিশ ক্লাবগুলো ছালিয়ে নিচ্ছে নিজেদের। অনুশীলন শুরু করার অনুমতি পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে যে বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো মৌসুম শুরু হলে তা গড়াবে ব্যস্ত সূচিতে, যেখানে খেলোয়াড়দের উপর থেকেই যাবে অতিরিক্ত চাপ।
কম সময়ে বেশি ম্যাচ খেলার কথা বিবেচনায় এনে ফিফার প্রস্তাব বদলি খেলোয়াড় বাড়ানোর। 3 জনের সংখ্যা 5-এ নিয়ে যেতে চায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব এখন অনুমোদন পেতে হবে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন IFAB'র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিযোগিতার আয়োজকদের হাতে। এছাড়া অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আরও একজন বাড়তি খেলোয়াড় অর্থাৎ 6 জন বদলি খেলোয়াড় মাঠে নামাতে পারবে দলগুলো, এমনটাই ভাবছে ফিফা। প্রস্তাবিত এই নিয়ম প্রযোজ্য আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। আরিফুল ইসলাম, নিউজ 24। মহামারী করোনায় প্রায় 27,000 মানুষের মৃত্যু সত্ত্বেও দেশের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ চালু করতে অগ্রণী হলো ইতালি। 27 মে থেকে 2 জুনের মধ্যে স্থগিত হয়ে যাওয়া ইতালীয় লিগ পুনরায় চালু করা হবে বলে মনে করা হচ্ছে। লিগ চালু হওয়া নিয়ে যদিও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে ফুটবলারদের আগামী 4 মে থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন করার অনুমতি দিলেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। এছাড়া মে মাসের শুরুতে প্রয়োজনীয় করোনা পরীক্ষার মাধ্যমে ফুটবলারদের অনুশীলনের ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন। আর এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।